তো গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম আর একটা নতুন ব্লগে। আর আজকেও আমি বেরিয়ে পড়েছি বিকেলবেলা করে একটা উইকেন্ড ওয়ান ডে ট্রিপ তোমাদের সাথে শেয়ার করতে। আজকের ডেস্টিনেশন বলতে পারো চন্দননগর, মেনলি চন্দননগর সিটি। কি আছে চন্দননগর সিটিতে, কতটা পুরনো, কেন আমি চন্দননগর সিটি তোমাদের দেখাচ্ছি, এই পুরো ব্যাপারটাই তোমাদের কাছে শেয়ার করব। চন্দননগর সিটিটা অ্যাকচুয়ালি অনেকটাই পুরনো, এইটাও ঐতিহাসিক একটা শহর এবং এখানে ফরাসিরা মানে ফ্রান্সের লোকজন, ফ্রান্সের যেরকম ব্রিটিশ আমাদের রাজ্যে আমাদের দেশে এসে রাজ করে গেছে, ঠিক তেমনি এই পার্টিকুলারই চন্দননগর এবং আশেপাশের কিছু এরিয়া, বাঁশবেড়িয়া কাইন্ড অফ এই এরিয়াগুলোতে রাজ করে গেছে ফ্রান্সের লোকজন, বিজনেসম্যানরা, যাদেরকে বাংলায় আমরা ফরাসি বলি। বাংলাতে অনেকেই পড়েছ হয়তো, বাংলা সাবজেক্ট, বাংলা লিটারেচার যাদের ফার্স্ট পেপার আছে বা ছিল তারা হয়তো পড়েছো। তো আজ সেই চন্দননগর শহরেই যাব। তাদের কিছু স্থাপত্য এখনও রয়ে গেছে, তাছাড়াও আমাদের বাংলা সাহিত্যের কিছু রাজাদের স্থাপত্য ওখানে রয়ে গেছে, সেইগুলো আমরা দেখবো আজকে। তো আমি ইতিহাসে মাধ্যমিকে প্রায় ফেল করতে করতে বেজে গেছিলাম, মানে বুঝতেই পারছো কতটা খারাপ আমি ইতিহাসে। তাও যবে থেকে ব্লগিং ধরেছি, এই ভিজুয়ালি যে ইতিহাসের ব্যাপারটা নিয়ে চর্চা না, সেটা একটু ভালো লাগে। কারণ ইতিহাসে ওই 1800, 1900 এই সালগুলো মনে রাখতে রাখতে ভাই মাথা চচ্চড়ি হয়ে যায়। তার থেকে তো আমার মনে হয় যে ভিডিও দেখতে দেখতে ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করতে আরও বেশি ভালো লাগে। তো আমি চুচুড়ো থেকে ঢুকেছি চন্দননগরের যাওয়ার রাস্তাতে। এখন আমি জিটি রোডে আছি, মেনলি এটা জিটি রোড। আর আমি চন্দননগরের মোটামুটি ঢুকেই গেছি প্রায়। তো এই যে আমার এখানে আমি এটা মাউন্ট করেছি এবারে। আগের বারে যেহেতু খুব প্রবলেম হচ্ছিলো, ভিডিওতে বলেছিলাম, এই জিনিসটা মাউন্ট করেছি, এখন আমার খুব সুবিধা হচ্ছে, আমার অনেকটা টাইম বেঁচে গেল। সত্যি টোটোগুলো না মানে আনতাবড়ি ঢুকিয়ে দেয়। এই প্রপার এই মোড় থেকে শুরু হচ্ছে স্ট্যান্ড রোডের মোড়, এই যে চন্দননগরের প্রপার স্ট্যান্ড রোড। তো চলো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আগে যাই, কারণ ওটা মোস্ট প্রবাবলি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তো আগে ওইটা একটু ঘুরে আসি, তারপর বাকি জায়গাগুলো দেখবো, এই স্ট্যান্ডের একটু সিনেমেটিক শট দেখবো। তো পৌঁছে গেছি, দাঁড়াও আগে আমি সেটেল হইনি, গাড়িটা রেখে তারপর ভিডিওতে দেখা হচ্ছে। তো যেমন তোমাদের বলেছিলাম যে আমি এই যে পিছনে দাঁড়িয়ে আছি চন্দননগর ডুপ্লেক্স মিউজিয়ামের পিছনে, কিন্তু মেনলি এই মিউজিয়ামটা আমি আজকে ঢুকতে পারলাম না, জাস্ট আধ ঘন্টার জন্য লেট হয়ে গেলাম, যার জন্যই আমি তাড়াতাড়ি এলাম। এইটাই আমি ফার্স্ট কভার আপ করবো বলেছিলাম, বাট এটার টাইমিং তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এই জায়গাটার নাম হচ্ছে ইন্দো ফ্রেঞ্চ কালচারাল সেন্টার মিউজিয়াম, যেটাকে ফ্রান্স ইনস্টিটিউট দে চন্দননগর। প্রসাদ হলো হিস্টোরিক্যাল একটা ল্যান্ডমার্ক। 1740-এর দশকে চন্দননগর বা চান্দেরনগরের প্রাক্তন গভর্নর জোসেফ ফ্রাঁসোয়া ডুপ্লেক্সের রেসিডেন্সিয়াল প্যালেস হিসেবে তৈরি হয়েছিল। অ্যাংলো ফ্রেঞ্চ যুদ্ধ চলাকালীন যেসব কামান বা ফ্রান্সের জিনিসপত্র ইউজ হয়েছিল, ইভেন কাঠের আসবাবপত্র এবং অন্যান্য অমূল্য কিছু জিনিসপত্র এখানে সংগ্রহ করে রাখা হয়। নেব হচ্ছে লেফট টার্ন আর দেখব চার্চ। ফ্রান্সের প্রতিষ্ঠিত অলমোস্ট চন্দননগর এরিয়া বা হুগলি এরিয়াতে যে কটা চার্চ আছে, সব থেকে পুরনো চার্চ হচ্ছে আমার সামনে যেটা তোমরা এখন দেখছো, স্যাক্রেড হার্ট চার্চ। তো আগে গাড়িটা একটা জায়গায় সেটেল করি, তারপর আমি তোমাদের চার্চটা ভালো করে ঘুরে দেখাবো, দাঁড়াও। আমি এখন দাঁড়িয়ে আছি দ্য ফেমাস স্যাক্রেড হার্ট চার্চের সামনে। আর এই যে সামনে যে মূর্তিটা দেখছো, এটা হচ্ছে শহীদ মাখনলাল ঘোষালের মূর্তি। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ, চট্টগ্রাম যে বিদ্রোহ হয়েছিল সেই সময়কার একজন শহীদের মূর্তি এটা। আর সেটা ঠিক পেরিয়েই স্টার্ট হচ্ছে স্যাক্রেড হার্ট চার্চের বাউন্ডারি। এইরকম কিছু স্ট্রাকচার জিসাস ক্রাইস্টের করা আছে এখানে। তোমরা এখানে টাইমিংটা দেখতে পাবে এখান দিয়ে, এইটা পজ করে তোমরা দেখে নিতে পারো। স্যাক্রেড হার্ট চার্চ
এটা তৈরি হয় 27শে জানুয়ারি 1884। কলকাতার আর্চ বিশপ পল গোথালসের দ্বারা উদ্বোধন করা হয়েছিল। ইস্ট ইন্ডিয়া যখন চন্দননগরে এসে শাসন শুরু করে তখন সালটা ছিল 1875, তখন থেকে শুরু হয় এবং এটা শেষ হয় 1884 খ্রিস্টাব্দে। এবার ধরো হাঁটতে হাঁটতে তোমার পেয়ে গেছে খিদে। এই রাস্তার দুধারে যে যা যা দোকান দেখছো সবই মোটামুটি সব রকম খাওয়া দাওয়ার পাওয়া যায়, চা থেকে শুরু করে মোমো থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে চিকেন বিরিয়ানি সবই মোটামুটি এই দোকান চত্বরটাতে পেয়ে যাবে তুমি। আর এখান দিয়ে সোজা চলে গেলে স্ট্যান্ড রোড। তো আমরা এবার যাবো স্ট্যান্ড রোডের দিকে, কারণ এই দিকে আর মোটামুটি দেখার কিছু নেই। তো এখন তোমাদের সামনে যে বিল্ডিংটা আছে এটা হচ্ছে চন্দননগর কলেজ। 1862-তে এস্টাবলিশ হয়েছে। এটার আগে নাম ছিল ডুপ্লেক্স কলেজ, ইভেন এখনও ডুপ্লেক্স কলেজ হিসেবেই পরিচিত। পুরো স্ট্যান্ড রোডের সামনেই একদম, মানে ভাবো কলেজের অ্যাটমসফিয়ারটা ভাবো। কলেজে পড়াশোনা হচ্ছে, তার সামনে স্ট্যান্ড রোডে প্রেম হচ্ছে, মানে আলাদা এনভায়রনমেন্ট। বেসিক্যালি এই কলেজের ইতিহাস হচ্ছে ডুপ্লেক্স বলে একজন ফরাসি ভদ্রলোক ছিলেন যিনি এই কলেজটা তৈরি করেছিলেন, এবং পরবর্তীকালে এটা চন্দননগর কলেজ হিসেবে নাম হয়, নাথিং এলস। আর এই বিল্ডিংটা যেটা দেখছো এই বিল্ডিংটার নাম হচ্ছে পাতালঘর। এটা বর্তমানে একটা প্রাইভেট প্রপার্টি হয়ে গেছে, বাট আগে এটা ট্যুরিস্ট স্পট ছিল। স্ট্যান্ড রোড যেখানে শেষ হচ্ছে, মানে তোমাদের পিছন দিকটা দেখায়, দাঁড়ানো দিক দিয়ে না, স্ট্যান্ড রোড শেষ হচ্ছে এই যে ওই হলুদ বাড়িটা যে স্টার্ট হচ্ছে এইখান থেকে, যে বিল্ডিংটা এই বিল্ডিংটা হচ্ছে এখানে শেষ হচ্ছে, এইটা হচ্ছে পাতালঘর। পাতালঘর হওয়ার কারণ হচ্ছে এই বিল্ডিংটার গ্রাউন্ড ফ্লোরটা পিছনে যে গঙ্গার ঠিক পিছনেই গঙ্গা, আর এই গঙ্গার নিচে আছে এই বিল্ডিংটার গ্রাউন্ড ফ্লোর, এই যে বাড়ির পিছন দিকটা। তো বিল্ডিংটার গ্রাউন্ড ফ্লোরটা আছে গঙ্গার নিচে, তোমাদের দেখাচ্ছি কোনখানটায় আছে সেটা। বাড়ির এই যে এই পোর্শনটা দেখছো, এই পোর্শনটা এক সময় জলের নিচে ছিল বেশ কয়েক বছর আগে, এবং তার কারণে পাতাল ঘর হিসেবেই বাড়িটাকে নামাঙ্কিত করা হয়েছিল। এবং তার বিশেষ কারণ, পাতাল ঘর হবার কারণ নয়, সাইড এফেক্ট হচ্ছে তখনকার দিনে যে ফরাসি যুদ্ধ হয়েছিল, ব্রিটিশ আর ফরাসিদের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল বেসিক্যালি, তখন যারা যারা বিদ্রোহী ছিল, বাংলার যারা বিদ্রোহী ছিল তারা এই ঘরে আশ্রয় নিত। এবং বলা হয় কোনো এক সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাড়িতে এসে থেকেছিলেন, যার জন্য এখানে বিদ্যাসাগরের একটা স্ট্যাচুও করা আছে। এটা হচ্ছে চন্দননগরের রবীন্দ্র ভবন, এটা হচ্ছে চন্দননগরের ওয়াচ টাওয়ার। আগেকার দিনে ফরাসিরা তো এখানে আগে বিজনেস করতো, যে জলযোগে যে ব্যবসাগুলো হতো, ব্যবসা বাণিজ্য, তার জন্য এই বিল্ডিংটায় একটা ঘড়ি আছে, উপরে একটা ঘড়ি আছে এইখানটায়, ওই ঘড়িটা দিয়ে ওরা টাইম দেখতে পারতো, যেটা এখন অলমোস্ট অকেজ হয়ে গেছে বলতে পারো। এই ঘাটটাকে চন্দননগর রানীঘাট বলতে পারো, চন্দননগর রানীঘাট বা চন্দননগর ফেরিঘাট বলেই বেশি পরিচিত। সুন্দর একটা অ্যাম্বিয়েন্ট, ঠান্ডা ঠান্ডা। আর ওই যেটা দেখছো ওটা হচ্ছে জলশ্রী, যে একটা রেস্টুরেন্ট খুলেছে নতুন, যে জলের ওপর একটা ভাসমান লঞ্চের ওপর একটা রেস্টুরেন্ট, তো ওটা হচ্ছে সেই রেস্টুরেন্ট জলশ্রী বলে। ওইটার একটা আলাদা কোনো দিন যদি সময় পাই, টাইম পাই, তাহলে একটা আলাদা করে ভিডিও বানাবো। আদারওয়াইজ এই হচ্ছে চন্দননগর ফেরিঘাট, এখান দিয়ে লোকজন যাতায়াত করে ওই পারে যায়। ওই দিকটা হচ্ছে আরেকটা ঘাট, উল্টো দিকের ঘাটটা।
আর এই হচ্ছে চন্দননগর রানীঘাট, যেখানে লোকজন সময় কাটাতে আসে। ন্যাচারালি এই দিকটাতেই বসে, আর বাকি এদিকে তো আছেই। এদিকে খাবারের দোকান আছে, ভেতরে ওদিকে গিয়ে পার্ক আছে একটা, বাচ্চাদের চিলড্রেন পার্ক, কিন্তু বাচ্চারা কম আছে, বাচ্চার বাবা মারা বেশি আছে, বাকিটা বুঝে নাও। চান্দেরনগর বা চন্দননগর এই নাম হওয়ার কারণ, এই শহরের পাশে যে নদীটা বয়ে গেছে, গঙ্গা নদী, সেই নদীর ধারের বা পাড়ের আকারটা অর্ধচন্দ্রাকার। এখানে অনেক মতবিরোধও আছে, যেমন কেউ কেউ বলে এখানে দেবীচণ্ডীর মন্দির আছে বলে। 18 শতকে ডুপ্লেক্স শহরের গভর্নর হয়েছিলেন। সেই সময় এখানে ফরাসি উপনিবেশ তৈরি হয়। ইংরেজ শাসিত কলকাতার সাথে সাথে ফরাসি শাসিত এই চন্দননগরও অনেক নাম করে উঠেছে। চন্দননগরের স্ট্র্যান্ড রোড, বড়বাজার, বাগবাজার, বউবাজার এইসব নাম থেকে ইন্সপায়ার হয়ে কলকাতাতেও কিছু কিছু জায়গার এরকম নামকরণ করা হয়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যে কর্মীরা ছিল, বিপ্লবী গণেশ ঘোষ, অনন্ত সিংহ, জীবন ঘোষাল, এনারা এখানে আত্মগোপন করে গেছে। ঋষি অরবিন্দ পন্ডিচেরি যাওয়ার আগে এখানে কিছুদিন আত্মগোপন করেছিল। এই যে মোড় মাথাটা, এখান দিয়ে সোজা চলে যাচ্ছে সেক্রেড হার্ট চার্চ, আর তার ঠিক উল্টো দিকেই এই জোড়াঘাটটা অবস্থিত। এই জোড়াঘাটটা কোনো ফরাসি বা কেউ তৈরি করেনি, এটা তৈরি করেছে একজন বাঙালি, তার নাম হচ্ছে রাজা দেওয়ান দুর্গাচরণ রক্ষিত। এই ঘাটটা বানানোর মেনলি কারণ হচ্ছে, এই ঘাটে আগে অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা ঘাটেই ফরাসিরা নিজের জায়গা দখল করে ফেলেছিল। তো উনি নিজের বাণিজ্যটাকে রক্ষা করার জন্য এই ঘাটটা তৈরি করেন, এবং ফরাসিদের মধ্যে একমাত্র রাজা বা জমিদার রাজা বলতে পারো, যে তার নিজের একটা এত বড় নিদর্শন রেখে গেছে। আর ফরাসিরা রীতিমতো তার সাথে বাণিজ্যের দিক থেকে একদমই পেরে উঠতেন না। তো এই সেই জোড়াঘাট নামে পরিচিত। এখান দিয়ে সুন্দর গঙ্গার একটা ভিউ পাওয়া যায়, চলো তোমাদের দেখাই। ঘাট থেকে আমি বেরিয়ে গেছি, মানে চন্দননগর স্ট্যান্ড রোড থেকে বেরিয়ে গেছি আমি। এখন যাচ্ছি হচ্ছে নন্দদুলাল টেম্পলটা বেসিক্যালি বন্ধই থাকে, বাট এই টেম্পলটা দেখানোর কারণ হচ্ছে, এই টেম্পলটা ফ্রান্সের আমল থেকে এস্টাবলিশ হয়ে আছে, এবং এই একটা সময় যে ব্রিটিশ আর ফ্রান্সের মধ্যে যুদ্ধটা লেগেছিল, সেই যুদ্ধের একমাত্র বলতে পারো চন্দননগরের মধ্যে সাক্ষী হয়ে আছে এই নন্দদুলাল টেম্পল। শোনা যায় নাকি একটা তোপও নাকি, ব্রিটিশের একটা তোপ নাকি মন্দিরের একটা দিক ভেঙে দিয়েছিল। স্টিল এটাকে মেরামত করার পরেও এখন ঠিকঠাকভাবেই আছে, এবং এটা কি বলবো, ওই যুদ্ধের একটা ছাপ বহন করে চলেছে। এই হচ্ছে নন্দদুলাল টেম্পল, আর সামনে এখন মেলা চলছে, জ্যৈষ্ঠ মেলা, জামাই ষষ্ঠী মেলা। আর এই হচ্ছে সেই টেম্পল, যেটা ভেতরে তো এখন যাওয়া যায় না, সামনে থেকেই দেখা যায়। দেখি সামনে থেকে দেখা যায় কি না। এখন যে কটা এখনও অবধি স্থাপত্য বা বিল্ডিং তোমাদের দেখালাম, সব কটার মধ্যে সব থেকে পুরনো হচ্ছে এই মন্দিরটা। সামনে এখানে এখন মেলা লেগেছে, যেটা মেয়েদের, আমার দরকার নেই জানা। এটা হচ্ছে কৃষ্ণের মন্দির, নন্দদুলাল মন্দির, নাম শুনে বুঝতে পারছো। এই যে দূরে যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নন্দদুলালের মূর্তি। তো আমি এখন দাঁড়িয়ে আছি নৃত্যগোপাল স্মৃতি মন্দির ও চন্দননগর পুস্তকালয়ের সামনে। দাঁড়াও একটু এগিয়ে যাই, তাহলে ব্যাপারটা বিল্ডিংটা তোমাদের দেখাতে পারবো। মোস্ট প্রবাবলি বিল্ডিংটা এখন বন্ধ হয়ে গেছে। তো এখানে বলে দিই, এই যে এখানে লেখা আছে যে এটা চন্দননগর পুস্তকাগার। বেসিক্যালি আগেকার আমলে এই যে নৃত্যগোপাল স্মৃতি মন্দির, এই নৃত্যগোপাল এই মহাশয় এই বিল্ডিংটা তৈরি করেন, এবং এখানে আগে যাত্রা বলো, থিয়েটার বলো,
বা বিভিন্ন রকম অনুষ্ঠান হলো, সব কিছু এই হলে আগেকার দিনে অনুষ্ঠিত হতো। এখনও হয়, যেমন এখানে দেখো হল বুকিং করার জন্য যোগাযোগ করুন বলে লেখা আছে, তো এখনও হয় টুকটাক। তার সাথে এটা এখন হয়ে গেছে চন্দননগরের মেন লাইব্রেরি বলতে পারো, বা পুস্তকাগার বাংলায় যেটা বলে। তো এই হচ্ছে আমার মেন কন্টেন্ট আজকের ভিডিওর। এই চন্দননগর বলতে আমরা যেটা বুঝি জগদ্ধাত্রী পুজো নাম করা, কিন্তু চন্দননগর যে ইতিহাসের পাতাতেও নাম আছে, চন্দননগর ঐতিহাসিক দিকটাও অনেকেই কম জানে। তো আমি সেই দিকটাই যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, কী কী দেখার জিনিস আছে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে বেসিক্যালি আসতে গেলে তোমাদের হাওড়া থেকে যদি আসো, হাওড়া বর্ধমান মেন লাইন ধরো বা হাওড়া ব্যান্ডেল মেন লাইন ধরো, চন্দননগর স্টপেজে নামো, একটা টোটো বুক করো এবং সে তোমাকে পুরোটা দেখিয়ে দেবে। কারণ এখানকার টোটো অটোওয়ালারাও লগভগ জানে কোথায় কী কী জিনিস এখানে দেখার মতো আছে। তো চলো, আজকের ভিডিওটা এতটাই, ছোট্ট একটা কি বলবো, প্রেজেন্টেশন বলতে পারো চন্দননগর রিলেটেড। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কিছু ইমপ্রুভমেন্ট হলে বা কতটা ভালো লাগলো সেটাও কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, গুড বাই, স্টে টিউন।